আই ছোট লোক অশিক্ষিত কোথাকার, তোর সাইকেলটা না একটু সাইডে জানা। ম্যাডাম সাইডে তো অনেক জায়গা আছে, আপনি এই সাইড দিয়ে যান। এই তোর তো সাহস কম না, তুই আমার মুখে মুখে তর্ক করতেছিস? আমার গাড়ি দেখছিস সারের মতো, একদম তোকে উড়িয়ে দিব কিন্তু। ওরে বাবা, গাড়ির বড়াই দেখাইতেছেন নাকি? পারলে উড়াই দেন তো। তাই না, দাঁড়া দেখাচ্ছি তোকে মজা। কি বলছিস? আমি যাব সাইড দিয়ে, তাই না? কেন তুই যেতে পারিস না? আমার এই এত বড় দামি গাড়ির সাথে তোর এই ভাঙা সাইকেলে যদি স্ক্র্যাচ পড়ে তাহলে এটার খরচ কি তুই দিবি না তোর বাপ দিবে? এই যে ম্যাডাম, আপনি আমার মাথা কিন্তু গরম করবেন না। আমার মাথা যদি গরম হয়ে যায় না, তাইলে এই যে সাইকেলটা দেখতেছেন না, এইভাবে উঠাইয়া এই টাচ করে আপনার গাড়ির উপরে মারবো। তখন আপনার গাড়ি ভাঙ্গা চুরে চুরমার হয়ে যাবে। কয় টাকা দাম হবে জানেন? মাত্র 1 লক্ষ থেকে 2 লক্ষ টাকা দাম হবে। তাও নিবে কেন সন্দেহ? উফ, আমিও একটা পাগল তোর মতো একটা অশিক্ষিত মূর্খর সাথে কথা বলে ফালতু সময় নষ্ট করছি। আই তুই আর তোর এই ভাঙারি সাইকেল নিয়ে এখান থেকে যা তো যা। এই নিন আঙ্কেল গাড়ির চাবি। আজকে গাড়ি দিয়ে ঘুরে এত মজা লেগেছে, নিজেকে একটা বড়লোক ফিল হচ্ছিল। উফ, আমি বলে বোঝাতে পারবো না, আমার এত ভালো লেগেছে। আচ্ছা, তুই গাড়ি দিয়ে কাউকে মেরে টেরে দিসনি তো? আরে না না আঙ্কেল, আমি তো গাড়ি চালাতে পারি না। গাড়ি তো চালিয়েছে আমার ফ্রেন্ড, ও খুব ভালো ড্রাইভ করে আর কারোর সাথে কোনো ঝামেলা হয়নি। কিন্তু গাড়ির সামনে একটা অশিক্ষিত মূর্খ চলে এসেছিল, ইচ্ছে করেছিল ওকে উড়িয়ে দেয় একদম গাড়ি দিয়ে। কি যে ঝামেলা টামেলা করিস? এমনিতে আমি স্যারের কাছ থেকে 5 লক্ষ টাকা ঋণ নিয়ে গাড়িটা কিনেছি। স্যারটা আবার কে? আরে শোন, যে স্যারের চাকরি করি আমি, সে অনেক টাকা পয়সার মালিক। 8-10টা ফ্যাক্টরি আছে, টাকা পয়সা গাড়ি বাড়ির কোনো কিছু অভাব নাই। অনেক ভালো মানুষ, অনেক ভালো ছেলে। এই এলাকার অধিকাংশ সম্পত্তি স্যারের। স্যারের টাকা পয়সার কোনো কিছু অভাব নাই। আর শোন, স্যারে আমারে 5 লাখ টাকা দিছে, ওই টাকা দিয়েই তো আমি সেকেন্ড হ্যান্ড গাড়িটা নিলাম। আচ্ছা আঙ্কেল, আমাকে কি 2 থেকে 3 লক্ষ টাকা ওনার কাছ থেকে এনে দেওয়া যায়? আমি ওখান থেকে তোরে কেন টাকা এনে দিব? না না, আসলে বাবা তো আমাকে কোনো গাড়ি টাড়ি কিনে দিবে না, তাই ভাবছিলাম যে 2-3 লক্ষ টাকা দিয়ে যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে পাওয়া যায় তাহলে নিজে একটা গাড়ির মালিক হতাম আর কি। এই অহেতুক কেউ কারো টাকা দেয় নাকি? হ্যাঁ, দেখি আমি স্যারের সাথে আলাপ করে দেখি। স্যারের অফিসে যদি কোনো পোস্ট খালি থাকে তাহলে তোর ওখানে একটা চাকরি দিয়ে দিব। আর স্যারের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তাহলে আমি তোরে দিলাম, তাহলে সেই টাকা দিয়ে তুই গাড়ি কিনে দিতে পারবি। হ্যাঁ হ্যাঁ, ওরকম হলেও চলবে। আচ্ছা আঙ্কেল, আমি এখন যাই তাহলে। হ্যাঁ, আর শোন, এই ভর দুপুরবেলা কোথায় যাবি? বাসায় ভালো মন্দ রান্না হয়েছে, তুই যেহেতু আসছিস ভালো মন্দ কিছু খেয়ে যা। না আঙ্কেল, আজকে না, আরেকদিন আসবো। এমনি তো অনেক লেট হয়ে গেছে, মা বকা দিবে। আসি তাহলে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, ওইটা নিয়ে আমি কথা বলবো এখন। হ্যাঁ আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ওই আমি ট্যাক্স পরিশোধ করে দিয়ে আসছি স্যার। হ্যাঁ, আমি তো কিছুদিন আগে 7 লক্ষ টাকা আপনাকে দিয়েছিলাম। আচ্ছা আপনি একটা কাজ করুন, আরও 7 লক্ষ টাকা ডোনেশন হিসেবে দিয়ে দিন, ঠিক আছে? স্যার একটা কথা কই, আপনার কাছ থেকে যে 5 লাখ টাকা নিছিলাম ওই টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা প্রাইভেট কার কিনছি স্যার। কি বললেন? আপনি 5 লক্ষ টাকা দিয়ে সেকেন্ড হ্যান্ড একটা গাড়ি কিনেছেন? আরে আপনি এটা কি কাজ করেছেন বলুন তো? সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কোনো দরকার ছিল? আপনি আমাকে বলতেন টাকা পয়সা যা লাগতো আমি আপনাকে টাকা পয়সা দিতাম। কেন আপনি পুরনো একটা গাড়ি কিনতে যাবেন? স্যার আমার এক বাস্তি আছে, ওর চাকরির খুব প্রয়োজন, আর ওই চাকরির পরে একটা প্রাইভেট কার কিনবে স্যার। স্যার আপনি যদি কিছু টাকা দিতেন তাহলে ওর আশাটা পূরণ হইতো স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, টাকা পয়সা যা লাগে আমি আপনাকে দিয়ে দিব। আর আপনি চাকরির ব্যাপারে যে কথাটা আমাকে বলেছেন এটা নিয়েও কোনো সমস্যা নেই। আমি দেখি যে আমাদের ওখানে কোন পোস্টটা খালি আছে, সেটাতে আমি চাকরি দেওয়ার ব্যবস্থা করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার। আমি আসি তাহলে, একটু কাজ আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। দুনিয়ায় এখনো অনেক ভালো মানুষ আছে, স্যারের অনেক টাকা আছে, স্যারের মনটাও ভালো। মুন্না বসো, বসে। স্যার আমি আমার মায়ের কথা বলেছিলাম না, আজকে আমি আমার মাকে নিয়ে এসেছি। আর মায়ের যে কি কি সমস্যা সেটা আপনি মায়ের মুখ থেকে শুনুন। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন। জি স্যার, আমার অনেক সমস্যা। গত কয়েক মাস যাবত আমি কিছুই খাইতে পারতেছি না। সারাক্ষণ খালি বুকের মধ্যে ব্যথা,
শ্বাস নিতে পারি না, কোনো কিছুই ভাল লাগে না। হাত পা ব্যথা করে, কোমর ব্যথা করে, বেশিক্ষণ হাঁটাহাঁটিও করতে পারি না। ডাক্তার যে দেখামু, বড় ডাক্তার দেখাতে গেলে তো মেলা টাকা দরকার, আর আমার পোলাটার তো এত সামর্থ্য নাই। তাই আমার ছেলেটা কইল আপনার কাছে আয়সা সব কইলে আমার সব সমাধান করে দিবেন আপনি। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সমস্যা নেই। আর একটা কথা স্যার, বিশ্বাস করবেন কিনা জানি না, এই যে আমার দুঃসময়, এই দুঃসময় আমি কার কাছে সাহায্যের হাত দেওয়া বাড়াইছি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, কিন্তু কিন্তু কেউ সাহায্যের জন্য একটা কেউ হাত বাড়ায় নাই। আচ্ছা ঠিক আছে, আপনি কান্নাকাটি করবেন না। আপনার চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন সব টাকা দেওয়ার ব্যবস্থা আমি করব। মুন্না শোনো, মায়ের চিকিৎসার জন্য যত টাকা প্রয়োজন হয় তুমি আমাকে বলবে, আমি সমস্ত টাকা দিয়ে দেব। আর শোনো, মানুষের সমস্যা হতেই পারে, এই যে আপনি কান্নাকাটি করছেন, কান্নাকাটি করার কোনো প্রয়োজন নেই। আপনি তো আমার মায়ের মতো। আমার মায়ের যদি কোনো সমস্যা হতো আমি কি সন্তান হিসেবে দায়িত্ব পালন করতাম না? আপনি ভেবে নেবেন যে আমিও আপনার সন্তান, ঠিক আছে? জি স্যার। স্যার, আল্লাহ আপনারে আরো বড় করব। আমি সব সময় নামাজ পড়ে আপনার জন্য দোয়া করব। আল্লাহ আপনারে ভালো রাখুক, সুস্থ রাখুক। হ্যাঁ, আপনি আমাকে এত স্যার স্যার বলবেন না তো। আমি তো বললাম আপনি আমার মায়ের মতো, আমি আপনার সন্তানের মতো। যদি সম্ভব হয় আপনি আমার নাম ধরে ডাকবেন। মুন্না শোনো, এখন আর বেশি দেরি করার প্রয়োজন নেই। তুমি মাকে নিয়ে বাসায় চলে যাও, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি, ড্রাইভার তোমাদের বাসায় রেখে আসবে, ঠিক আছে? জি স্যার। আজকে তাহলে স্যার আমি আমার বাসায় যাই। আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও। স্টয়। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যালো ড্রাইভার, তুই একটা কাজ করো, মুন্নাকে নিয়ে ওদের বাসায় রেখে এসো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। তুই তুই এখানে কি করছিস? ছোট লোক, গরিব, অশিক্ষিত, মূর্খ কোথাকার। আঙ্কেল, আপনি আমাকে ওর মতো একটা মূর্খ অশিক্ষিতর কাছে নিয়ে এসেছেন চাকরির জন্য। এই তুই চুপ কর। তুই কি ওনাকে চিনিস? উনি হচ্ছেন আমাদের অফিসের বড় স্যার। ওনার জন্য তো এই অফিসে আমি চাকরি করি। ওনার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আর এই স্যার টাকা দিয়েছে বিধায় কিন্তু আমি গাড়ি কিনতে পারছি। আর তোর জন্য এই স্যারের সাথে আমি চাকরির ব্যাপারে আলাপ করেছি। আঙ্কেল, আপনার কি মাথা ঠিক আছে? হ্যাঁ, আপনি কার কথা বলতেছেন? আপনার কোথাও ভুল হচ্ছে, আমি শিওর। আরে ওর সাথেই তো সেদিন আমার রাস্তার মধ্যে ঝামেলা হয়েছিল। তার মানে তুই সেদিন স্যারের সাথে খারাপ ব্যবহার করছিলি, আর আমি তোর চাকরির বিষয়ে স্যারের সাথে আলাপ করছি। আহা চাচা, আপনি চুপ করেন তো। আমি মূর্খ সূর্খ মানুষ, গরিব মানুষ, আমি নিজেই তো ঠিক মতো খাইতে পারি না, চলতে পারি না। আর ওনারে আমি চাকরি কেমনে দেবো? আপনি আমার কোন তো কোনো চাকরি টাকরি দিতে পারুন না। যান তো, ওনারা নিয়ে যান। স্যার মানে ও তো ছোট মানুষ স্যার, ওরে আপনি মাফ করে দেন। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি যেহেতু আমার এত করে কইছেন আমি মাইনা নিছি। ম্যাডাম, আপনারা বলতেছি, আমার দেখে আপনি মনে করছেন অশিক্ষিত, কামলা, খ্যাত, নানান কথা বলছেন। শোনেন ম্যাডাম, একটা মানুষ সাদামাটাভাবে পোশাক আশাক করলে আর ওই খ্যাতভাবে কথা বললে তারা অশিক্ষিত বলে না, বুঝতে পারছেন? আমি শিক্ষিত মানুষ, আর আমি যদি শিক্ষিত না হইতাম তাহলে এত বড় একটা কোম্পানি কেমনি চলে আপনি আমরা বলেন তো? আমি নিজেও শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, বুঝতে পারছেন? মানুষ কম দামি পোশাক আশাক করলে সাদামাটাভাবে চললে তারা অশিক্ষিত বলে না। আর কেউ যদি খ্যাত ভাষায় কথা বলে সে কি অশিক্ষিত? এমনটা না। আমি যদি অশিক্ষিত হইতাম, খ্যাত হইতাম, কামলা হইতাম, তাহলে তো এত বড় একটা কোম্পানি চালাতে পারতাম না। আপনি জানেন আমার এই কোম্পানিতে ৩৫০০-এর মতো কর্মী আছে। শোনেন ম্যাডাম, আমি শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, কিন্তু আমি শুদ্ধ ভাষায় কম কথা কেন বলি জানেন? কারণ আমি ছোটোবেলা থেকে গ্রাম বাংলায় বড় হয়েছি। এই গ্রামের প্রতি আমার একটা টান আছে। গ্রামের ভাষায় কথা বললে আমার ভালো লাগে, সেই কারণে আমি গ্রামের ভাষায় কথা বলি, সাদামাটা জীবনযাপন করি। এইটা যদি আপনার কাছে মনে হয় যে অশিক্ষিত, খ্যাত, তাহলে তার কোনো কিছু বলার নেই। আমি বুঝতে পারছি আপনি ছোট মানুষ, এই অল্প বয়সে মানুষ ভুল দুটি করতেই পারে। ঠিক আছে,
চাচা যেহেতু এত করে বলেছে আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি, মনে কিছু করিনি। আপনার চাকরিটা কনফার্ম, আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। আরেকটা কথা, আপনি আমার এখানে চাকরি করবেন, এই চাকরি করার সময় যদি কোনো ক্লায়েন্টের সাথে খারাপ আচরণ করেন, আমার ক্লায়েন্ট যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কি আমার প্রতিষ্ঠানটা টিকবে? টিকবে না। তাই বলি কি, আপনি এতদিন যা করেছেন, নিজেকে শুধরে নিয়ে ঠিকমতো চাকরিটা করুন, ঠিক আছে? চাচা, ওনাকে কালকে থেকে জয়েন করার ব্যবস্থা করুন। আসলে আমি না জেনে বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি, যা তা বলেছি, আপনাকে অপমান অপদস্থ করেছি। প্লিজ আপনি কিছু মনে করবেন না, আমাকে প্লিজ মাফ করে দিন। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি। আপনি কালকে থেকে অফিসে আসুন, ঠিক আছে? চাচা, কালকে ওনাকে সময় মতো আসতে বলুন। থ্যাংক ইউ স্যার। স্যার তাহলে আসি। ওয়ালাইকুম সালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার একটা সুসংবাদ আছে। সুসংবাদ? কিসের? স্যার আমাদের 1 কোটি টাকার যে প্রজেক্টটা ক্যান্সেল হয়েছিল সেটা ফোন দিয়ে আবার কনফার্ম করেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া। আপনার জন্য আরও সুসংবাদ আছে। আপনি গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকেন, এই জন্য আল্লাহর তরফ থেকে আপনার জন্য এই সুসংবাদগুলো আসে। আর একটা সুসংবাদ কি? স্যার আপনি জানলে খুশি হবেন যে টঙ্গীতে আমাদের যে ফ্যাক্টরিটা রয়েছে ওটার মধ্যে আরও 5 কোটি টাকার অর্ডার কনফার্ম হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই ভালো, আমার শুনে খুব ভালো লাগলো। আচ্ছা, আমাদের সাভারের বৃদ্ধাশ্রমের কি অবস্থা? স্যার আমাদের যে সাভারের বৃদ্ধাশ্রমটা রয়েছে ওটার মধ্যে 95% কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। ইনশাল্লাহ আপনি আগামী মাসে উদ্বোধন করতে পারবেন। যাক, খুবই ভালো। শোনো, বৃদ্ধাশ্রমে তোমাদেরকে যে ডিজাইনটা দিয়েছি সেভাবেই কিন্তু কাজ করবে, এদিক সেদিক যেন না হয়, বুঝতে পেরেছো? স্যার আরেকটা কথা, আমাদের বৃদ্ধাশ্রমের পাশে যে রেস্টুরেন্টটা রয়েছে আপনার নির্দেশ অনুযায়ী আমরা সেখানে বলে দিয়েছি যেন গরিব দুঃখীদের ফ্রিতে খাওয়ানো হয়। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা কথা সবসময় বোঝানোর চেষ্টা করি। দেখো, আমরা পৃথিবীতে খুব বেশি দিনের জন্য নয়, মানুষ মানুষের জন্য। আমার ওসিলায় যদি আরেকটা মানুষের উপকার হয় সেটা তো আমার জন্য ভালো লাগার বিষয়, তাই না? আর আমরা পৃথিবীতে কদিন থাকবো বলো তো? এই যে বৃদ্ধাশ্রমের কাজটা যদি কমপ্লিট হয়ে যায়, অনেক মানুষ সেখানে ঠাঁই পাবে। তারপরে এই যে আমাদের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে অনেক মানুষ ফ্রি খেতে পারবে, যাদের খাওয়ার কোনো অ্যাবিলিটি নেই তারা খেতে পারছে। তারা খাওয়ার পরে যদি আমাদেরকে নিয়ে দোয়া করে, এটা তো আমাদের কাছে বিশাল ব্যাপার, তাই না? আর একটা কথা সবসময় মনে রাখবে, কাউকে যদি তুমি কোনো কিছু খাওয়াও কমবে না, বরং আল্লাহ সেটার ওসিলে আরও বেশি কিছু দেবে, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা আজকে আমাকে অনেক সুখবর দিয়েছো, সেটার জন্য আমি আবেগে আপ্লুত হয়েছি। তোমরা তাহলে আসো, পরে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ, আপনার কাছে লক্ষ কোটি শুকরিয়া। এখনো আসার নাম আছে? 25 মিনিট হয় আমি এখানে ওয়েট করতেছি, আর নবাবজাদা কই আছে কে জানে। আজকে আসো, আমিও মজা দেখাবো। গার্লফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করে, কোন যুগে আইসা পড়ছি আমি। আরে কি ব্যাপার, তুমি রাগ করে আছো কেন? রাগ করবো না, আমি তোমার জন্য এখানে 26 মিনিট হয়ে গেছে দাঁড়ায় আছি। তোমার আসার নাম আছে? আরে বাবা, একটা কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম, সেই কারণে দেরি হয়ে গেছে। সাগর তো ব্যস্ত থাকবেই, তার লাইফে মাহি কি এত ইম্পর্টেন্ট নাকি? তার কাজ ইম্পর্টেন্ট, মাহি থাক দাঁড়ায় থাক, কোনো প্রবলেম নাই তার। আরে বাবা, বিষয়টা এমন না, আমার জরুরি একটা কাজ ছিল, সেই কারণে আসতে দেরি হয়ে গেছে, এমনটাই। আমার কথা তোমার না থাকে মাথায়, না থাকে মনে। সেই কবে বলছি আমাকে একটা আইফোন কিনে দাও, তোমার সেটা খেয়াল আছে? নিজে তো ঠিকই নতুন নতুন এইটা ওইটা নিচ্ছ, কিনতেছো, আমাকে কি একটা বুঝ দিলা? আমার ফ্রেন্ড দুবাই থাকে, ওকে বলবা আসার সময় নিয়ে আসতে। তোমার ফ্রেন্ড দুবাই থেকে আসবেও না, আর আমার আইফোনও হবে না, বুঝছো? হ্যাঁ, তুমি অবশ্যই ঠিক কথা বলেছো। আমার অনেক বিষয় মাথায় থাকে না, কিংবা মনেও থাকে না, কিন্তু আমার কেমন জানি মনে হচ্ছে এখন একটা ব্যাপার না বললেই নয়। মানে আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। সারপ্রাইজটা হচ্ছে এই যে তোমার আইফোন। ও মাই গড, তুমি আমার জন্য আইফোন নিয়ে
আসছো? আমি জানি তুমি খুব ভালোবাসো আমাকে। অনেক সুন্দর হয়েছে, দেখো কালারটা। কালারটা তো সুন্দর আছেই, তুমি একটা জিনিস খেয়াল করেছো? আমি যে কালারের ফোনটা ব্যবহার করি তোমার জন্য সেম কালারটা নিয়েছি। আমি জানতাম আমার সাগর আমার কোনো ইচ্ছা অপূর্ণ রাখবে না। তুমি না খুবই ভালো। একটু রাগ করছো, একটু কি হয়, গার্লফ্রেন্ডরা তো একটু রাগ করে, তাই না? আচ্ছা, তুমি যেহেতু খুশি হয়েছো, আলহামদুলিল্লাহ, আমার কাছে ভালো লাগলো ব্যাপারটা। এখন তুমি আমাকে বলো, এই গরমের মধ্যে এখানে বসে থাকবে না অন্য কোথাও যাবে? আমার প্রচুর ক্ষুধা লাগছে, চলো কোনো রেস্টুরেন্টে যাই। হ্যাঁ, রেস্টুরেন্ট হতে পারে, চলো তাহলে। আচ্ছা, তুমি যে রেস্টুরেন্টের কথা বলেছিলে এর আগে একবার, ওখানে যাবো কি? হ্যাঁ, ওটাতেই যাবো। আচ্ছা ঠিক আছে। আরে ভাই, তোমাকে একটা জিনিস আমি কোনোভাবেই বুঝতে পারছি না। এখানে 10 লাখ টাকার ব্যাপার তো নাকি? এটা নিয়ে এত কথা বলার কি আছে? আচ্ছা ঠিক আছে, আমি এইসব নিয়ে তোমার সাথে পরে কথা বলবো রে ভাই, এখন রাখো তো। আরে বন্ধু, বন্ধু, তুই কেমন আছিস? ভালো আছিস? এই তো ভালো রে। আসলি কখন? এই তো মাত্র আসলাম। আরে বন্ধু শোন না, প্রত্যেকদিন রাতে তোর গার্লফ্রেন্ডের প্রশংসা শুনতে শুনতে আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে। আমার গার্লফ্রেন্ড এই, আমার গার্লফ্রেন্ড সেই, দেখতে সুন্দর, হাজারের মধ্যে একটা। আসলে না, তোর কথা শুনে মনে হয় কি জানিস, একটা আসমানের পরী জমিনে নেমে এসেছে। ওই পরীটাকে দেখার জন্য আমি গ্রামে চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুই আমার গার্লফ্রেন্ডকে অবশ্যই দেখবি। আমি কি একটাবারের জন্য না করেছি? না তো করিনি। এই যে তুই ঢাকা থেকে এত কষ্ট করে জার্নি করে আসলি, তুই আগে আমার বাসায় যাবি, বাসায় যেয়ে গোসল করবি, খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি, তারপর আমার গার্লফ্রেন্ডের সাথে পরিচয় করে দেবো, হয়ে গেল। না রে বন্ধু, একটু বোঝার চেষ্টা কর। আমি না তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছি। আমি বুঝতে পেরেছি, তুই আমার গার্লফ্রেন্ডকে দেখার জন্য বেশি এক্সাইটেড হয়ে গেছিস। এটা নিয়ে কোনো সমস্যা নেই। আরে বাবা, আমার গার্লফ্রেন্ড তো পালিয়ে যাবে না বা হারিয়ে যাবে না, তাই না? তুই এখন বাসায় চল তো, বাসায় যেয়ে গোসল খাওয়া করে রেস্ট করে তারপরে যাবি। ওঠ। আচ্ছা শোন, বাসায় যাব, গোসল করব, হালকা কিছু নাস্তা করে সাথে সাথে চলে আসবো, দেরি করবো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, গাড়িতে বস। মা, মা, তাড়াতাড়ি এসো। আসছি। আরে কি শুরু করলি? এখন আবার আন্টিকে টাকার দরকার কি? আরে ভাই, তুই একটা কথা কেন বুঝতে পারছিস না? এই নাও বাবা, তোমার জন্য কিছু ফল নিয়ে আসলাম। বাইরে যা গরম পড়েছে, তোমার খেয়ে ভালো লাগবে। না আন্টি, আমি এখন কিছু খাবো না। খাওয়ার জন্য অনেক সময় পড়ে আছে, পরে খাওয়া যাবে। আমার আর সাগরের না একটা কাজ আছে, যেতে হবে। এটা কি বলো বাবা, তুমি এতদিন পরে আসছো, বসো, আমি রান্না বান্না করি, খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি রান্না করেন। সাগর চল তো। দেখো তো, আরে বাবা, তুমিও তো আমার ছেলের মতোই। দুজন যখন একসাথেই আছো, বসো, আমি রান্না করি, তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাও। আরে মা এত করে বলছে, আমরা খাওয়া করে তারপরে বাইরে যাই। তুই তো একটা কথা ভালো করে জানিস যে ছোটবেলার থেকে আমার মাথা গরম, হঠাৎ করে গরম হয়ে যায়। যেটা আমার মাথায় একবার ঢুকে, সেই কাজটা না শেষ করা পর্যন্ত আমার মাথা ঠিক থাকে না। চল, এখন এত কিছু বুঝি না, চল আয়, তুই আমার সাথে আয়। আয় না, দেরি হয়ে যাবে তো, আয়। দেখো তো দেখি কি সব কাণ্ড, ছেলেটা এতদিন পরে আসলো, বললাম যে রান্না বান্না করে খেয়ে যা, দুইটাই পাগল। যাই, ওদিকে রান্নাঘরে আবার কাজ রেখে আসছি। আরে বন্ধু, বুঝলাম না, আর কতক্ষণ ওয়েট করবো? কখন আসছি? আজব তো, তুই এত ব্যস্ত হয়ে গেলি কেন? আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। আরে ভাই, মেয়ে মানুষ তো নাকি? যখন আমি ফোন করে বললাম যে আমার বন্ধুর সাথে পরিচয় করে দেবো, এটা শোনার সাথে সাথে মেকআপ টেকআপ নিচ্ছে, হয়তো বা পোশাক আশাক পরিবর্তন করে তারপরে আসতেছে। মেয়ে মানুষ তো, একটু দেরি হতেই পারে নাকি? আরে তুই জানিস না অস্থির আর কি আছে? এতটা এক্সাইটেড হয়ে ভাবিকে দেখার জন্য, তোর গার্লফ্রেন্ডকে দেখার জন্য আমি ঢাকা থেকে চলে আসলাম, আর এখানে এসে আমার ওয়েট করতে হচ্ছে। আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না। মেয়ে মানুষের ব্যাপার, যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম। যাক, একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। ওদের মেকআপের ব্যাপার আছে, পোশাক আশাকের ব্যাপার আছে, নানান সমস্যা আছে ভাই, এইসব আমি বলতে পারবো না। একটু ওয়েট। আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? আচ্ছা বলতো, আর কতক্ষণ দেরি হবে? কতক্ষণ দেরি হবে সেটা আমি নিজেও জানি না।
মেয়ে মানুষের ব্যাপার। যদি ছেলে মানুষের ব্যাপার হইতো তাহলে বলতে পারতাম যাক একটা ছেলে মানুষ আসতে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে। আরে বাবা, তোমার আর ওয়েট করতে হবে না, এই যে আমার গার্লফ্রেন্ড। বন্ধু সত্যি তো সরি। কি ব্যাপার, তুমি এত দেরি করলে কেন? সরি, তুমি মনে হয় আমার জন্য অনেকক্ষণ ওয়েট করছো না। আসলে আমি রিক্সায় পাচ্ছিলাম না, এই জন্য আসতে লেট হলো। তোমাকে বলেছিলাম না আমার বন্ধু শিপু, ও হচ্ছে শিপু, পরিচয় হোক। হ্যালো ভাবি, আমি শিবু। আমি মাহি। কি রে, কি ব্যাপার, মানে বুঝতেছি না কিছু। কথা বল, হাত ধরে আসিস, বুঝতেছি না কিছু। শিবুর কথা এখন তোমাকে বলি। শিবুর তো 4 থেকে 5টা ফ্যাক্টরি আছে নাকি বন্ধু? শুধু তাই না, ঢাকা শহরে 6টার মতো বাড়ি আছে, এমনটা তো আমি শুনেছি। তাই তো আমি জানি নাকি? শুধু তাই না, ওর অ্যাকাউন্টে কত টাকা আছে ও নিজেও জানে না। আমি তোমাকে বললাম না আমার কি সয় সম্পত্তি আছে, আমার থেকে দ্বিগুণ ওর বেশি আছে নাকি বন্ধু? বউ নেই? বউ না ভাবি, আমি এখনো বিয়ে করিনি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না। কি ভাবি রিক্সায় কেন আসবে? ভাবিকে একটা গাড়ি কিনে দিতে পারিস না? ও গাড়ি তো হ্যাঁ অবশ্যই কিনে দেওয়া দরকার। আচ্ছা ঠিক আছে, তোর কিনে দেওয়ার দরকার নেই। ভাবি, আমি আপনাকে একটা গাড়ি গিফট করতে চাই। কবে করছেন গিফটটা? আপনি যেদিন চান। খুব তাড়াতাড়ি করলেই ভালো হয়, রোদটা অনেক বেড়ে গেছে তো, বাইরে প্রচুর গরম। ঠিক আছে, কিছুদিনের মধ্যেই আমি ভাবিকে একটা গাড়ি কিনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দিতে পারিস তো, সমস্যা নেই। আচ্ছা চল না, ভাবিকে নিয়ে আমরা কোথাও ঘুরতে যাই। হ্যাঁ চলো, আমরা কোথাও ঘুরতে যাই। আচ্ছা সাগর, কি হয়েছে জানো? আমার শরীরটা না হঠাৎ করে খুব খারাপ করছে। আমি শুধু ভাবলাম তোমার ফ্রেন্ড আসছে, একটু গিয়ে দেখা করে আসি, ফর্মালিটি মেনটেন তো করতে হয়। আমি আজকে বাসায় যাই, অন্যদিন দেখা করব। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে যাও, সাবধানে যেও। ঠিক আছে, বাই। এই কি ব্যাপার, এভাবে তাকিয়ে আছিস কেন? আচ্ছা ঠিক আছে, চল চল। সাগরের গার্লফ্রেন্ড মাহিনা, মেয়েটারে তো মনে করছিলাম ভালো। কি ব্যাপার, আজকে আসতে তো লেট করলা যে? তাড়াতাড়ি এসে কি বা করবো? হ্যাঁ, আর তাছাড়া আসতে একটু লেট হয়ে গেছে। তোমাকে জানো আমি কবে বলছি আমার 50,000 টাকা দরকার, খুব ইমার্জেন্সি। তুমি তো একদম ভুলে বসে আসছো। আচ্ছা, তুমি এটা নিয়ে রাগ করে আছো? বললাম তো আর কয়েকটা দিন সময় দাও, আমার কাছে টাকা আছে এই মুহূর্তে, বাট যেটা আছে ওইটা আমার বিজনেস একটু লাগবে। তুমি আমাকে 1 সপ্তাহ সময় দাও, আমি তোমাকে 50,000 টাকা দিয়ে দিব। না, কিছুদিন পরে হলে হবে না। তুমি আমাকে এখন এই মুহূর্তে তুমি আমাকে টাকা দিবা, কিভাবে দেবা আমি জানি না। আজকেই লাগবে? আজকে তো আমার কাছে জাস্ট কিছু টাকা আছে, 50,000 হবে। আচ্ছা, যেটা আছে সেটাতেই হবে। শোনো, তুমি বাকি টাকা আমাকে পরে দিয়ে দিও, আপাতত আমি এটা দিয়ে কাজ চালাই। যাও, তুমি না খুব ভালো, আই লাভ ইউ। তাহলে তো তলে এই কাম করে, তাই না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, শোনো না, আমরা এখানে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? চলো কোথাও ঘুরে আসি। ঘুরতে যাবে? চলো। চলো। আলাউদ্দিন, তোমাকে আমি যে কথাটা বলছি একটু মন দিয়ে শোনো।
বিকেল 5টার মধ্যে তোমাকে মিটিংটা কনফার্ম করতে হবে। আমি বিকেল 5টার মধ্যে মিটিংটা করতে চাই। যেভাবে হোক তুমি মিটিংটা 5টার মধ্যে কনফার্ম করবে। ওকে, বুঝতে পেরেছো তুমি? এই ফোনটা কাট তো। আরে ভাই ইম্পর্টেন্ট কথা বলছি, পরে কথা হচ্ছে দাঁড়া। এই তোর ইম্পর্টেন্ট কথা গোষ্ঠী বেরে ফোনটা কাট। এসব মিটিং ফিটিং। আরে ভাই তোর সমস্যাটা কি তুই আমাকে বলবি? তুই হুট করে আমার ফোনটা আমার কাছ থেকে কেড়ে নিলে কি হয়েছে? তুই যে মেয়েটার সাথে রিলেশন করছস কি জানি নাম, ওই যে মাহিনা ফাই, ওর সম্পর্কে কি জাইনে শুনে রিলেশনটা করছস? হ্যাঁ আমি তো জেনে বুঝে ওর সাথে রিলেশন করেছি, সমস্যা কোথায়? না, জেনে বুঝে রিলেশনটা ওর সাথে করিস না। কি মানে আমি বলতে চাচ্ছি ওই মেয়েটা শুধু তোর সাথে না, আরো কয়েকজনের সাথে ওর রিলেশন আছে। কি বললি তুই? মানে মাহির অন্য কারোর সাথে রিলেশন আছে? মুখ সামলে কথা বল শিবু, একদম বেশি বেশি কথা হচ্ছে কিন্তু। দেখ আমি মুখ সামলেই কথাটা বলছি, যেটা আমি নিজে চোখে দেখছি সেটাই তোরে বলতেছি। আমি বিশ্বাস করি না মাহি এমন কাজ করতে পারে না, সেই বিশ্বাসটা ওর প্রতি আমার আছে। এই মেয়েটা ভালো না, এই মেয়েটার সাথে তুই আর রিলেশন কন্টিনিউ করিস না। তুই একটা মিথ্যা কথা ভুলভাল কথা আমাকে বুঝিয়ে বলবি আর আমি সেই সমস্ত কথা বিশ্বাস করবো নাকি? দেখ বন্ধু, তুই তো মাহিকে জীবনের চেয়ে বেশি ভালোবাসিস, তাই না? আমিও কিন্তু আমার জীবনের চেয়ে তোকে বেশি ভালোবাসি, আর আমি চাই না যে আমি বেঁচে থাকতে তোর এই ক্ষতিটা হয়ে যাক। দেখ বন্ধু, একটা জিনিস চিন্তা করে দেখ, এই সম্পর্কটা কিন্তু একদিন দুই দিনের না, ব্যাপারটা সারা জীবনের। আমি চাই না যে আমি এত কিছু জানার পরেও তুই এত বড় একটা ক্ষতির মধ্যে পড়ে যাস। আচ্ছা বন্ধু, আমি মানলাম আমি সব মিথ্যা কথা বলছি, আচ্ছা আমাকে একটাবার সুযোগ দে, প্রমাণ করার সুযোগ দে একটাবার ওই মেয়েটা ভালো না। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু আমাকে এত করে বলেছিস, তোকে আমি একটাবারের জন্য হলো সুযোগ দিতে চাই, কিন্তু তোর কথা যদি ভিত্তিহীন হয়, মিথ্যা কথা হয়, তাহলে হিতের বিপরীত হয়ে যাবে, এই কথাটা মনে রাখবি। আর একটা কথা, তুই যদি সত্যি হিসেবে প্রমাণ করতে পারিস, তাহলে মায়ের সাথে যা কিছু করা প্রয়োজন সেটা আমি করব। ঠিক আছে, ফোনটা রাখ। আমার বন্ধু আমাকে যে সমস্ত কথা বলে গেল, সে সমস্ত কথা যদি সত্যি হয়, তাহলে তো আমি কি করব? কিছু তো বুঝতে পারছি না। আমি মাইকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আবার এদিকে আমার বন্ধু। আমি আসলে কি করব? কোনো কিছু মেলাতেই পারছি না। এক্সকিউজ মি ভাইয়া। হ্যাঁ বলো। ভাইয়া একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ বলো, কি বলতে চাও? আপনার গার্লফ্রেন্ড আছে না? হ্যাঁ আমার গার্লফ্রেন্ড। কি হচ্ছে? দেখলাম সে অনেকজনের সাথে প্রেম করে, আবার ওই যে আপনার ফ্রেন্ড আছে তার সাথে কয়েকদিন ঘোরাফেরা করতে দেখলাম আর কি। কি বলে তুমি? মানে আমার গার্লফ্রেন্ড অন্য ছেলেদের সাথে রিলেশন করে, আবার আমার যে ফ্রেন্ডটা আছে তার সাথেও রিলেশন করে? দেখো, এই সমস্ত কথা আমি বিশ্বাস করি না, আমি শুনতেও চাই না। ঠিক আছে তুমি যাও। ভাইয়া আপনি একটু খোঁজ নিয়ে দেখতে পারেন, সে আসলেই অন্যজনের সাথে রিলেশন করে। আচ্ছা ঠিক আছে, গার্লফ্রেন্ডটা যেহেতু আমার, ভালো মন্দ সেটা আমি বুঝবো, তুমি আসতে পারো। আচ্ছা ঠিক আছে। আমি একটা জিনিস কোনোভাবেই বুঝতে পারছি না, মানে ও আমাকে বলছে আমার ফ্রেন্ড নাকি আমার গার্লফ্রেন্ডের সাথে রিলেশন করে, আবার শিপু আমাকে বললো ও নাকি অন্য ছেলের সাথে রিলেশন করে। মানে হচ্ছেটা কি? মানে আমার গার্লফ্রেন্ড এত ছেলেদের সাথে রিলেশন করে? আমি কোনো কিছু মেলাতে পারছি না, কি করব? উফ, সব কিছু আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আচ্ছা আমি একটা কথা বুঝি না, সাগরের মতো একটা ছেলের সাথে কি তোমার যায়? ওর কি আছে? সামান্য একটা চাকরি করে, আর আমাকে দেখো, আমি কত রিচ, আমার ঢাকায় 6টা বাড়ি, আর গাড়ির তো কোনো অভাবই নাই। আর আমি ভাবছি কি জানো, আমার যে বউ হবে তাকে আমি 3টা বাড়ি লিখে দেব। আর শোনো, তোমার জন্য আরেকটা সারপ্রাইজ আছে, সেটা হচ্ছে আমি তোমার জন্য একটা মার্সিডিজ অর্ডার করে দিচ্ছি। ও মাই গড, তুমি আমার জন্য গাড়ি অর্ডার করে ফেলছো? আচ্ছা কি কালার? রেড কালার। তুমি যখন ওই গাড়িতে উঠবা একদম লালপুরের মতো লাগবে তোমাকে। থ্যাংক ইউ সো মাচ। আমি জানি তুমি অনেক রিচ আর তুমি ভালো একটা মানুষ, তাছাড়া তোমার মনটা অনেক বড়। তুমি যখন বললা না আমাকে গাড়ি গিফট করবা, তখনই তো আমি কল্পনা করে ফেলছি, আমার দরজা খুলছি সাথে সাথে তুমি একটা গাড়ি দেখছো হয়ে গেছে। আর আমি এটাও বুঝছি, তুমি ফার্স্ট যেদিন আমাকে দেখছিলা হালকা পাতলা একটু ক্রাশ খেয়েই গেছো, কি ঠিক না? আমি ক্রাশ খেয়েছি, আর আপনি কি করছেন? আমি যখন পরিচয় হওয়ার জন্য হাতটা বাড়াইছি, ও মা, হাতটা আর ছাড়েই না। একটু হলে তো সাগরের কাছে ধরাই খেয়ে যেতাম। ওইটা তোমাকে দে আমার ফার্স্ট সিগন্যাল ছিল, ভাবছি তুমি সাগরের মতো বুদ্ধু, রিসিভই করতে পারবো না।
কিন্তু না, তুমি সেই চালাক, কি সুন্দর রিসিভ করলা। আমি রিসিভটা কিভাবে করছি, তুমি যখন বিদায় নিয়ে চলে যাচ্ছ তোমার দিকে আমি এমন ভাবে লুকটা দিছি না, লুক দিয়ে তোমাকে খেয়ে দিছি। আচ্ছা শোনো না, আমি চিন্তা করতেছি তোমার আমার এই যে একটা সম্পর্ক, এটা যদি সাগর কোনোভাবে জেনে ফেলে তাহলে তো ঝামেলা করবো, ওকে কিভাবে ম্যানেজ করব, যদি একটা প্রবলেম করে দেয়। আচ্ছা আমার বলো তো, তুমি কি বলদ নাকি? হ্যাঁ সাগর, আমার টাকা পয়সা ক্ষমতার ব্যাপারে কি তোমার কোনো ধারণা নেই? আমার কত টাকা পয়সা, কত ক্ষমতা, এ সম্পর্কে কি তুমি জানো না? ওই সাগরের মতো ছেলে তো একটা ফু দিলেই উড়ে যাবে। বাহ 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 বাহ, ঘরের শত্রু বিভীষণ। সাগর তুমি এখানে? হ্যাঁ আমি এখানে। আমি যদি এখানে না আসতাম তাহলে তোমাদের যে রামলীলাটা সেটা তো আমি আমার চোখে দেখতে পারতাম না, নাকি? কি রে শিপু, তুই না আমার ভালো বন্ধু? তুই তো আমাকে বলেছিলি তুই আমার জন্য তোর জীবনটা দিয়ে দিবি, এই তোর ভালোবাসার নমুনা, তাই না? তুই তো আমাকে এটা বলেছিলি তোর গার্লফ্রেন্ডের যত রকম সমস্যা আছে, তোর গার্লফ্রেন্ড অন্য পরপুরুষের সাথে রিলেশন করে, এ নিয়ে আমাকে নানান কথা শুনিয়েছিস। কিন্তু আজকে যখন আমি নিজের চোখে দেখলাম যে আমারই বন্ধু, যে কিনা আমাকে বড় বড় কথা বলেছে, আমাকে ভালো পরামর্শ দিয়েছে, সেই ছেলেটা আমার গার্লফ্রেন্ডের সাথে ফষ্টি নষ্টি করছে, ব্যাপারটা ভালো না? অবশ্যই ভালো, আর ভালো হতো দরকারই ছিল। আরে তোর মতো বন্ধু যার ঘরে থাকবে তার শত্রুত্ব কোনো প্রয়োজন নেই, সেটা আজকে আমি স্পষ্ট প্রমাণ পেয়েছি। না বন্ধু, তুই আমার কথাটা বোঝার চেষ্টা কর, তুই আগে তো আমার কথাটা শোন। কিরে, আমার পরিবার তোকে কি অন্য চোখে কোনোদিন দেখেছে? তা তো দেখেনি। আমার মা সবসময় একটা কথাই বলতো, শিপু আমার ছেলের মতো। আর আমি একটা কথা সবসময় ভাবতাম যে আমার তো কোনো ভাই নেই, তোকে শুধু আমার বন্ধু না নিজের ভাইয়ের আসনে বসিয়েছি, আর সেই ছেলেটা তুই আমার গার্লফ্রেন্ডের সাথে খারাপ কিছু করছিস। বা ভালো তো, ব্যাপারটা ভালো না? আচ্ছা শিপু, এসব কাজ করার আগে একটা বারের জন্য কি ভাবিসনি যে আমি আমার বন্ধুটাকে ঠকাচ্ছি, আমি আমার বন্ধুর সাথে যা কিছু করছি এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে? কাকে আমি কিসব কথা বলছি? আরে মানুষের টাকা পয়সা ধন সম্পদ থাকলে তো মানুষ নিজেকে পরিবর্তন করে ফেলে, যেমনটা তুই নিজেকে পরিবর্তন করে ফেলেছিস। একটা সময় তোর আমার সম্পর্ক ছিল অন্যরকম, কিন্তু এখন তোর আমার সম্পর্কের মধ্যে কোনো জোর নেই, কোনো ভালোবাসা নেই, দরদ নেই। তার প্রমাণটা আমি এখন পেয়েছি। আর সত্যিকার অর্থে যদি তুই আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করতি তাহলে কখনো আর আমার সাথে তুই এমন বিশ্বাসঘাতকতা করতে পারতি না। আমি কোনো ভুল বুঝাচ্ছি না, তুই আমাকে আগে বলতে দে, আমার কথাটা শোন। এই তুই কি বলবি? হ্যাঁ তুই কি বলবি আমাকে? তোর কি কথা আমি শুনবো? তোর আমি কোনো কথা শুনতে চাই না। আমি নিজের চোখে যা কিছু দেখেছি সেটা কি বল, আমি নিজের কানে যা কিছু শুনেছি সেটা কি বল। তোর মতো জানোয়ারের সাথে আমি কোনো কথা বলতে চাই না। আর মাহি, তোকে বলছি আমি, তুই না আমাকে বলেছিলি তুই আমাকে অনেক বেশি ভালোবাসিস। পৃথিবী যদি এদিক সেদিক হয়ে যায়, এই পৃথিবীটা যদি উল্টে যায়, তারপরও আমাদের ভালোবাসার কোনো কমতি থাকবে না। আমি সেটা বিশ্বাস করেছি, বিশ্বাস করতে বাধ্য হয়েছি। আমি সবাইকে আমার বুক ফুলে একটা কথা বলেছি, আমি মাহিকে অনেক বেশি ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। আর সেই মেয়েটা আমাকে ঠকিয়েছে, আমার বিশ্বাসের সাথে খেলেছে, আমার ভালোবাসার সাথে খেলেছে। তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছিলাম, হ্যাঁ? এটা আমার ভাবতে ঘেন্না হচ্ছে, নিজের কাছে আমি ছোট হয়ে যাচ্ছি। তোর মতো একটা লোভী মেয়েকে আমি ভালোবেসেছি যখন তুই জানতে পারলি যে শিপুর বাবার টাকা পয়সা ধন সম্পত্তির কোনো কিছু অভাব নেই, ঠিক তখনই নিজেকে পরিবর্তন করে শিপুর সঙ্গে রিলেশন শুরু করে ফেললি, তাই না? চুপ করো, এমন ভাবে কথা বলতেছো যে আমি আমাকে তোমার কাছে বিক্রি করে দিচ্ছি। আমার কোনো ইচ্ছা স্বাধীনতাই নাই, তাই না? আমার কোনো ফ্রিডম নাই লাইফে। সুন্দর করে বড় বড় কথা বলতেছো। আরে বাবা, ভালোবাসা দিয়ে কি হয়? হ্যাঁ, লাইফে টাকা পয়সাই সব কিছু। আর সবাই বেটার অপশন খুঁজে, সবাই চায় ভালো থেকে ভালো থাকতে। তাহলে এখানে আমার দোষটা কোথায়? আমি চাইবো না আমার জীবনটা আরো সুন্দরভাবে কাটুক, আমি আরো হায়ার লেভেলে থাকি, নাকি তোমার এখন কষ্ট হচ্ছে, হিংসা হচ্ছে যে তোমার থেকে বেটার কাউকে আমি পাইছি? আর তাছাড়া শোনো, আমি শিপুকে ভালোবেসে ফেলছি, আর শিপু আমাকে অনেক ভালোবাসে। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি শিপুকে বিয়ে করব। বলো শিপু, তুমি আমাকে ভালোবাসো না? তুমি আমাকে বিয়ে করবে না? আচ্ছা, তুমি কিভাবে ভাবলে তোমার মতো একটা লোভী মেয়েকে আমি বিয়ে করব? সেটা কিভাবে ভাবলে? কি ব্যাপার শিপু, কি হয়েছে তোমার? আমার সাথে এরকম রিঅ্যাক্ট করে ওখানে চলে গেলে কেন? শিপু আমার কাছে কেন আসলো? অনেক প্রশ্ন কাজ করছে, তাই না? এতক্ষণ তোর সাথে যা কিছু হয়েছে সবকিছু আমাদের দুজনের সাজানো নাটক ছিল।
নাটক? কি এবার বুঝতে পেরেছিস? আমার কথা শোনো সাগর। এই চুপ কর, আর একটা কথা বলবি না। তোর মতো লোভী মেয়ের সাথে ঘর সংসার তো দূরের কথা, আমার কোনো রকম রিলেশন থাকতে পারে না। তুই তোর পথে, আমি আমার পথে। শিবু চল। মুন্না, তন্নি, তোমরা কোথায় আছো? এদিকে এসো। আরে তুমি আসছো? চলো। আমার মা কোথায়? কথা বলছো না কেন? ভাইয়া তুমি হঠাৎ করে বাসে? মুন্না, আমার মা কোথায়? মা তো। চুপ কর। কি ব্যাপার ভাইয়া, আপনি বাড়িতে ঢুকে কি শুরু করছেন এসব? তুমি চুপ করো। আমার মা কোথায় আমি জানতে চাই। আমি বুঝতে পারছি তুমি কি বলতে যাচ্ছ। আমি বলছি সব তোমাকে। আজকে আমার আর কোনো বাধা নেই, আজকে আমার কোনো ভয় নেই তোমাকে সব সত্যি বলাতে। আমি এতদিন তোমাকে বলতে পারিনি ভয়ে, আমি আজকে তোমাকে সব খুলে বলবো। তাহলে শোনো। কি বিচ্ছিরি গন্ধ বের হইছে। মুন্না, আয় মুন্না, এদিকে আসো। কি হয়েছে? কি হয়েছে? তোমার মা আমার বিছানায় কি করতেছে? কি গন্ধ তোমার মায়ের শরীর থেকে। তোমরা এরকম চিৎকার চেঁচামেচি করতেছো কেন? চিল্লাবো তো কি করবো? তুমি তোমার গন্ধ শরীর নিয়ে আমাদের বেডে কেন শুয়ে আছো? তোমার বেড নাই? বাবারে, আমি তো এমনি অসুস্থ মানুষ, আমার একটু ঘুম আসা পড়ছিল, তাই তোমার বিছনায় এসে শুয়ে পড়ছি। হ্যাঁ জানি তুমি অসুস্থ মানুষ, তোমাকে কতবার বসে গোসল করো, না জানি কতদিন ধরে না গোসল করে আছে। ইস, কি গন্ধ শরীরে। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো কি দেখতেছো? হ্যাঁ, এই মহিলাকে বাসা থেকে বের করে দিচ্ছ না কেন? দেখো, তোমাকে কিন্তু আমি আগেও বলেছি, তোমার মা যদি এই বাসায় থাকে আমি কিন্তু থাকবো না। তুমি ঠিকই বলছো। আর তাছাড়া এই মহিলার জন্য আমি আমার বন্ধু বান্ধব আত্মীয় কারোর সামনে মুখটা বন্ধ দেখাতে পারি না, যেখানে সেখানে যায় দাঁড়ায় থাকে গন্ধ শরীর নিয়ে। এই বেরো যাও এখান থেকে, বেরো যাও। কি বলতেছো এগুলি? কি বলছি মানে? আমি ঠিকই বলছি, তুমি তোমার আপন মা না, তুমি আমার সৎ মা, তোমাকে বের করে দেবে কি? যাও তুমি এখান থেকে, যাও। আপনি ঠিক আছেন তো ভাই? তুমি মায়ের সাথে এরকম আচরণ করছো কেন? এমন আচরণ করবো কি করবো? এই গন্ধ শরীর নিয়ে আর কোথাও জায়গা পায় না, আমার বেডে এসে শুয়েছিল। তুমি তো জানো ভাই, মা অসুস্থ, হয়তো অসুস্থ শরীর নিয়ে ভালো লাগছিল না, তাই হয়তো তোমার বেডে এসে শুয়ে পড়েছে, তাই তুমি মাকে বের করে দিবে? হ্যাঁ, আমি এই ঘর থেকে বের করে দিব। এমনি তো না, ও আমার সৎ মা, আপন মা না। ভাই, সৎ মা ঠিক আছে, কিন্তু এই মাই তোমাকে ছোটবেলা থেকে এত বড় করেছে, মানুষ বানিয়েছে, নিজে কোলে পিঠে করে মানুষ করেছে, তুমি এই মাকে বের করে দিবে কিভাবে বলো ভাই? এই, তোকে না বলেছি একদম চুপ করে থাকবি? তুই এত বেশি কথা বলতেছিস কেন? বেশি কথা বললে কিন্তু তোকেও ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দেব। আর আরেকটা কথা কান খুলে শুনে রাখ, খবরদার এই সব কথা যদি ভাইয়ার কানে গেছে তাহলে কিন্তু তোর খবর আছে। না বোন, তোমরা এগুলো করতে পারো না। এই মানুষটা অসুস্থ, এই মানুষটা কোথায় যাবে? বাড়ি থেকে বের হয়ে ওনার তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। এই হাত ছাড় বলছি। চলো বেরো, বাসা থেকে বেরো। তুই দাঁড়িয়ে কি দেখতেছিস? তুইও বের হ। দাঁড়িয়ে আছে এখনো, লজ্জা নাই কিছু না। যাই হোক, আপদটা বিপদ হয়েছে বাসা থেকে। ভালোই হয়েছে, এক উসিলায় বিদায় হয়েছে। একদিকে ভালোই হবে, এখন থেকে বড় ভাই টাকা পাঠাবে, আমরা বসে বসে খাবো। আর ওই চাকরিটা আছে না,
ওকে ইচ্ছে মতো খাটে খাওয়া যাবে। একদম ঠিক কথা বলছো। আমরা পায়ের উপর পা তুলে খাবো আর চাকরির কাজ করবে আর ওর জামাই টাকা পাঠাবে। এখন বুঝতে পেরেছো মা কেন বাড়িতে নেই? আমার আর মায়ের সাথে প্রতিনিয়ত এসব হয়েছে। মাকে তো লাস্ট পর্যন্ত বাড়ি থেকে বের করে দিয়েছে ওরা। আমাকে কেন রেখেছে জানো? আমি বাড়িতে থাকলে তুমি বাড়িতে টাকা পাঠাবে আর সেই টাকা দিয়ে ওরা ফুর্তি করতে পারবে, তাই আমাকে বাড়িতে রেখেছে। আমি তোমাকে কিছুই বলতে পারিনি, কারণ আমাকে সবসময় হুমকি দেওয়া হতো, আমার উপরে অত্যাচার করা হতো। মায়ের উপর যেমন অত্যাচার করা হয়েছে, এমনকি আমার গায়েও হাত তুলতো। আমাকে সবসময় থ্রেডের উপর রাখতো যাতে আমি কখনো তোমাকে কোনো কিছু না বলি। আরে বাবা, তুমি কেমন আছো? কখন এলে? ও আচ্ছা, আপনি চলে আসছেন। মুন্না, এই বাড়িতে আমার মায়ের ঠাঁই হয় না, অথচ তোমার শ্বশুরের জায়গা হয়। কি ব্যাপার, আপনি এখানে কেন আসছেন? আপনি কে? বাবা, তুমি উত্তেজিত হচ্ছে কেন? একটু শান্ত হও। শান্ত হব? হ্যাঁ, যে মায়ের জন্য আমি প্রবাসে পড়ে আছি, আমার মা যেন সুখী শান্তিতে থাকে, ভালো থাকে, আমার পরিবারটা যেন ভালো থাকে, সেই মা এই বাড়িতে নেই, আর আমি শান্ত হব, তাই না? বাবা, বাবা, আমি তোমার বাবার বয়সী, তোমার মুরব্বী। হ্যাঁ, আপনি আমার বাবার বয়সী, এই জন্য আমি এখন অব্দি ভালো মতো কথা বলছি। আর তা না হলে আমার এই জুতাটা দেখছেন না, আপনার গালে উঠত। যান এখান থেকে, যান বলছি। মুন্না, তোকে বলছি, তোকে তো আমি কোনোদিন সৎ ভাই ভাবিনি। হ্যাঁ, তুই যখন যেটা আমার কাছে চেয়েছিস আমি একটা বারের জন্য না করিনি। আমার কাছে মনে হয়েছিল আমার ভাই আমার কাছে একটা আবদার করেছে, সেটার জন্য যদি পৃথিবীর সকল মানুষের কাছে আমার ছোট হতে হয় আমি হব, আমি হয়েছি। তুই যখন আমার কাছে যেটা চেয়েছিস আমি একটা বারের জন্য না বলিনি, আমি একটা বারের জন্য এই পৃথিবীকে বলিনি তুই আমার সৎ ভাই। আমি সব সময় তোকে নিজের ভাই চোখে দেখেছি, আর তুই তুই আমাকে সব সময় সৎ ভাইয়ের মতো দেখেছিস। হ্যাঁ, তোর জন্য আমি কি না করেছি মুন্না? তুই আমাকে বলেছিলি আমি তন্নিকে ভালোবাসি, বিয়ে করতে চাই। আমি একটা বারের জন্য না করিনি, আমি বলেছি ঠিক আছে তুই তোর পছন্দ মতো মেয়েটাকে বিয়ে কর, আমার কোনো আপত্তি নেই। তুই আমাকে বললি যে ভাই বিয়ে করার জন্য অনেক টাকা দরকার, আমার হাত খরচ আছে, এটা কিনতে হবে, ওটা কিনতে হবে, আমি না করিনি। আমি অনেক কষ্টের মধ্যে ছিলাম, এমনও সময় গেছে আমি ঠিকমতো খেতে পারিনি, চলতে পারিনি, তারপরে তোকে কখনো বুঝতে দেয়নি। আমি কিন্তু টাকা দিয়েছি, তোর সকল আবদার আমি পূরণ করেছি, আর তুই তুই আমাকে সবসময় সৎ ভাইয়ের মতো দেখিস, আমার মাকে সৎ মা ভাবিস। হ্যাঁ, তোর কি মনে পড়ে তুই যখন ছোট ছিলি তোকে কোলে পিঠে করে আমার মা লালন পালন করে বড় করেছে, আমাকে ঠিক মতো সময় দেয়নি, তোকে সময়টা দিয়েছে। আমার মা সবসময় একটা কথাই বলতো, আমার একটা সন্তান না, আমার সন্তান দুইটা। ঠিক আছে, আমি সেটা বিশ্বাস করেছি। আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ আমার মা একদম ঠিক কথা বলেছে। আরে তুই যে আমার মাকে এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলি, তার আগে কি একটা বারের জন্য এইসব কথা মনে পড়েনি? হ্যাঁ, তোর বুকটা কাঁপলো না? যে মা আমার জন্য এত কিছু করেছে সেই মাকে আমি কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারি? আমার মা তোর কাছে গন্ধ হয়ে গেছে, তাই না? যেই মা তোর জন্য এতদিন এত কিছু করলো তখন আমার মা গন্ধ হয়নি, এখন গন্ধ হয়ে গেছে, তাই তো? ঠিক আছে, আরেকটা কথা, তুই আমার মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিস না? তুই কি একটা কথা জানিস, আমাদের সকল সয় সম্পত্তি যা কিছু আছে না কেন সবকিছু আমার মায়ের নামে লেখা। আমার বাবা মারা যাওয়ার আগে আমার মায়ের নামে সবকিছু লিখে গেছে, আর আমার মায়ের সম্পত্তি যদি পাওয়ার ভাগ থাকে সেটা আমার আছে, কারণ উনি আমার মা, আর তুই তো আমার সৎ ভাই। আমি কখনো এই কথাটা বলিনি, আজকে প্রথমবারের মতো বলছি তুই আমার সৎ ভাই, কারণ তুই এমন একটা কাজ করেছিস সেটা কখনো মেনে নেওয়ার মতো না। তুই এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবি, এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই। দাঁড়িয়ে আছিস কেন? যা বলছি, যা যা বলছি। দাঁড়া। মা, সাগর, তুই কানে বের করে দিতেছিস? আরে মুন্না তোর ছোট ভাই, ও না হয় অন্যায় করছে, একটা ভুল করে ফেলাইছে, আমারে বাসার থেকে বাইর করে দিছে, বুঝতে পারে নাই, সেই জন্য তুই ওরেও বাইর করে দিবি?
আরে তুইও আমার যেমন সন্তান, ও আমার আরেক সন্তান। এক সন্তান বাড়ির থেকে বাইর হয়ে যাব, আরেক সন্তান ঘরে থাকবো, আমি এক সন্তান দিয়ে থাকবো না রে বাজান। শোন, মুন্না তোর ছোট ভাই, যাই হয়েছে তুই ওরে ক্ষমা করে দে বাবা, আমি ওরে ক্ষমা করে দিছি। আমার মায়ের মুখের কথা শুনেছিস? হ্যাঁ, যেই মা তোর কাছে গন্ধ হয়ে গেছে, যেই মাকে তুই ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিয়েছিস, সেই মা আজকে আমাকে বারবার হাত জোর করে বলছে, না আমার ছেলেকে এই বাড়ি থেকে বের করে দেওয়া যাবে না। এই তোর জ্ঞান বুদ্ধি মাথায় কবে হবে রে? ভাইজান, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। আসলে আমি কোনো ভাবতেই পাই না তুমি আমার আপন ভাই, সবসময় সৎ ভাইয়ের মতো দেখছি। আজকে বুঝলাম তুমি আমার কত ভালোবাসো। আর মা, তুমি পারলে আমার ক্ষমা করে দিও। অনেক অত্যাচার অবিচার তোমার উপরে করছি, পারলে তোমার ছেলে তুমি ক্ষমা করে দিও। মা, আপনি আমাকেও ক্ষমা করে দিয়েন, না জেনে না বুঝে আপনার সাথে অনেক অন্যায় করেছি, প্লিজ মাফ করে দিয়েন। আমরা তো ছোট, তাই না? দেখ রে বাবা, মুন্না আমারে বাসার থেকে বাইর করে দিছে, আমার থাকার কোনো আশ্রয় ছিল না, আমি রাস্তা রাস্তা ঘুরা ঘুরা ভিক্ষা করে চলছি। আমি জানি জীবনটা কত কষ্টের, আর মুন্না তো কখনো কষ্ট দেখে নাই, ও রাস্তায় গিয়ে কেমনে থাকবো। আমি মা হয়ে তোর কাছে ভিক্ষা চাইতেছি বাবা, তুই মুন্নারে ক্ষমা করে দে। আজকে আমি মুন্নার জন্য তোর কাছে হাত জোর করতেছি, ভিক্ষা চাইতেছি, তুই মুন্নারে বাড়ির থেকে বাইর করিস না। দেখো, তুমি আর রাগ করো না, ওরা তো ছোট, ওরা ভুল করছে, ভুল বুঝতেও পারছে, মাফ চাইতেছে। তুমি আর রাগ করে থাইকো না, মা কি বলে সেটা শুনো। ঠিক আছে, তোমরা যদি এত করে বলছো, এবারের মতো আমি সবকিছু মেনে নিয়েছি। ফার্দার দ্বিতীয়বার সেম ভুলটা যদি হয় না, তাহলে কোনো ক্ষমা নেই, ঠিক আছে?